গণতান্ত্রিক উত্তরণে নির্বাচন ও গণভোট গুরুত্বপূর্ণ বললেন প্রধান উপদেষ্টা। গণভোটে রাজনৈতিক দলগুলো আয়ের পক্ষে থাকবে বলে আশাবাদ। প্রার্থিতা ফিরে পেতে ইসিতে 295 আবেদন। কমিশনকে নিরপেক্ষ থাকার আহ্বান জামায়াতের। অর্থনীতিতে ও গণতন্ত্র ফেরানোর প্রতিশ্রুতি বিএনপি। জকসু নির্বাচনে 32 কেন্দ্রের ফলাফল ঘোষণা। ভিপি পদে এগিয়ে গেল ছাত্র শিবির। জিএস এজিএস পদেও ভালো অবস্থানে। এবং বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার প্রশ্নে অনড় বাংলাদেশ। বিসিবির সঙ্গে বৈঠকে ক্রীড়া উপদেষ্টা। নিরাপত্তা ইস্যুতে আইসিসিকে ফের চিঠি দেওয়ার সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাবেদ কারদার। গণতান্ত্রিক উত্তরণের জন্য আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নিজের আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদকে সমর্থন করেছে এবং তারা গণভোটে হাঁয়ের জন্যই প্রচারণা চালাবে। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসেস এশিয়া প্যাসিফিক বিষয়ক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনির সৌজন্য সাক্ষাতে এলে এসব কথা বলেন ডক্টর ইউনূস। সাক্ষাৎকালে পাওলা পাম্পালোনি বলেন, চলতি সপ্তাহের শেষের দিকে বাংলাদেশের আসবেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান। তখন রাজনৈতিক নেতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠক হবে। নিজ দেশের নাগরিকদের হত্যা করে গণকবর দেয়া কোনো সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার রায়ের বাজারে বেওয়ারিশ হিসেবে দাফন করা 114টি মৃতদেহের ডিএনএ নমুনা হস্তান্তরের সময় তিনি এই মন্তব্য করেন। বেওয়ারিশ হিসেবে দাফন করা 114 জনের মৃতদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডি। প্রতিবেদন হস্তান্তরের পর অধ্যাপক ইউনূস বলেন, তৎকালীন সরকার যে বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। নির্বাচন ভবনে তৃতীয় দিনেও প্রার্থিতা বহাল বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হয়। 3 দিনে মোট 295টি আপিল আবেদন জমা পড়ে ইসির অঞ্চলভিত্তিক 10টি বুথে। এদিকে বিকেলে সিএসির সঙ্গে সাক্ষাৎ শেষে জামাতের প্রতিনিধি দল জানায়, নির্বাচনে আগের রাজনৈতিক দলের কোনো নেতাকে বিশেষ নিরাপত্তা দেওয়ার ভোটের মাঠে প্রভাব পড়েছে। কিছু ডিসি এসপি দলীয় আচরণ করছে বলেও অভিযোগ করেন দলটির নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এমআর আসাদের রিপোর্ট। প্রায় 1900 বৈধ মনোনয়নপত্র ও 723টি বাতিল মনোনয়নপত্রের বিপরীতে আপিলের তৃতীয় দিন শেষে ইসিতে আপিল আবেদন জমা পড়েছে মোট 295টি। একদিনে সর্বোচ্চ 131টি আপিল জমা পড়ে বুধবার। সুষ্ঠু নির্বাচনে পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে এনজিও ব্যুরো আয়োজিত সভায় অংশ নেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, পোস্টাল বিডি অ্যাপে 15,33,000 ভোটার নিবন্ধন করেছেন। এটার মধ্যে আমাদের পোস্টাল ভোটে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। দেশের ভিতর এবং বাইরে মিলিয়ে আমাদের 15,33,000 মতন ভোটার রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে 7,000 মতন আমরা পেন্ডিং রেখেছি, তার কারণ ওনাদের ঠিকানা লিখতে ওনারা ভুল ভ্রান্তি করেছেন। আমরা চেষ্টা করছি এগুলোকে রিজলভ করে ওনাদের সাথে 1-to-1 কমিউনিকেশন করে সলভ করতে। এদিকে ইসি ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে জামায়াত ইসলামীর 6 সদস্যের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে দলটির নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই। কিছু ডিসি এসপি দায়িত্ব পালনে পক্ষপাতমূলক আচরণ করছেন। দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে এবং সেই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা দেখেছে, তারা আইনকে দেখেনি। আমরা বলেছি এই ধরনের ডিসিএসপি যারা আছে তাদেরকে অপারেশন করতে হবে এবং নিরপেক্ষ ডিসিএসপিকে সেখানে নিয়োগ করতে হবে, নাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচনের আগে কোনো রাজনৈতিক নেতাকে বিশেষ নিরাপত্তা দেওয়ার কারণে ভোটের মাঠে প্রভাব পড়ছে বলেও অভিযোগ দলটির। সেই জন্য নির্বাচনের বাইরে কোনো সময় হলে সেটা কোনো ইস্যু হতো না, কিন্তু এখন নির্বাচনের সময় এটা একটা ইস্যু। কারণ মানুষ দেখবে যে একজনকে অনেক প্রটোকল দেওয়া হচ্ছে, তার প্রতি মানুষের একটা ইমপ্রেশন হইতে পারে যে হি মে বিকাম সামথিং ইন ফিউচার, যেটা লেভেল প্লেইং ফিল্ডকে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এনসিপির সঙ্গে এখনো আসন সমঝোতা চূড়ান্ত হয়নি বলেও উল্লেখ করেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা এখনো আস্থা রাখতে চাচ্ছি, যেহেতু আমরা নির্বাচন প্রসেসে আছি। আমরা কথা বলেছি। এমআর আসাদ,
মোহনা সংবাদ, ঢাকা। সব শ্রেণী পেশার মানুষের জীবনমান উন্নয়নে বিএনপির রাজনীতির পাশাপাশি অর্থনীতিতেও গণতন্ত্র ফেরাবে বলে জানালেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে 2008-এর জাতীয় নির্বাচন মেটিকুলাস ডিজাইনে সাজানো হয়েছিল বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে আজ তারা এইসব কথা বলেন। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গুলশান থানার নেতাকর্মীদের সাথে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল 11টায় শুরু হওয়া প্রায় 2 ঘন্টার বৈঠকে ঢাকা 17 আসনের সামাজিক নিরাপত্তা, পরিবেশের বিভিন্ন সমস্যা সহ নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় ধানের শীষের পক্ষে গণজোয়ারের সৃষ্টিতে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন তারেক রহমান। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে বুধবার জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে আলোচনা সভা। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতির নানা বাঁকে আওয়ামী লীগ ও জামায়াত আপোষ করলেও খালেদা জিয়া কখনোই আপোষ করেননি। পালিয়ে গেছে, তারাও আপোষ করেছে। যারা আজকে নির্বাচন করছে আমাদের সাথে, তাদের মন্তব্য আমরা শুনেছি 1-11। একমাত্র বেগম খালেদা জিয়া কোন ধরনের কম্প্রোমাইজ করে গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়া হাতে নিয়েছিলেন, সেই মশাল বেগম খালেদা জিয়া দীর্ঘ সময়ে সেই মশাল বহন করেছে গণতন্ত্রে। এ সময় রাজনীতির পাশাপাশি দেশের অর্থনীতিতেও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় জানান তিনি। বাংলাদেশের উন্নয়নের সুফল প্রত্যেকটি নাগরিকের কাছে যেতে হবে। প্রত্যেকটি নাগরিক বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে হবে, অর্থনীতির অংশীদার হতে হবে। এদিকে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে বেগম জিয়ার স্মরণে আয়োজিত শোক সভায় ডক্টর মঈন খান বলেন, গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চালানো শাসকরা আদর্শচ্যুতির কারণেই পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনের ঘটনা প্রবাহ পর্যালোচনা করুন, দেখবেন তখন থেকে প্রতিটি দিন তিনি সংগ্রাম করে গিয়েছেন। সংগ্রাম করেছেন কি জন্যে? সংগ্রাম করেছেন অন্যায়ের বিরুদ্ধে, সংগ্রাম করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে। গণতন্ত্রের প্রশ্নে বেগম জিয়া আপোষ না করার ফলেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে বলেও মন্তব্য করেন তিনি। দেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা, গণতন্ত্রের প্রতি ভালোবাসা, এই যে চরম উদাহরণ, সেই উদাহরণ কিন্তু সৃষ্টি করেছিলেন অন্য কেউ নন, বেগম খালেদা জিয়া। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ভোট গ্রহণের 30 ঘণ্টা পরও ফলাফল হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনে। 39 কেন্দ্রের মধ্যে 32টির ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে ভিপি পদে এগিয়ে আছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিজাউনুল ইসলাম। তার ভোট 3883। প্রতিদ্বন্দ্বী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী AKM রাকিব পেয়েছেন 3423 ভোট। এছাড়া জিএস ও এজিএস পদেও বেশ ভালো ব্যবধানেই এগিয়ে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উস্কানির দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে আগামী 11 জানুয়ারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল শুনানির এই দিন ধার্য করেন। এই মামলার অন্যতম আসামি জুনায়েদ আহমেদ পলক বর্তমানে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। অন্যদিকে প্রধান আসামি সজীব ওয়াজেদ জয় পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই বিচার কাজ চলছে। 4 বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 6.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় নওগাঁর বদলগাছিতে। এদিকে প্রচণ্ড শীতে দেশের হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ চিকিৎসকদের। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি।
কুয়াশা কেটে গিয়ে সূর্যের দেখা মিলেছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। তারপরও ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.9 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে নওগাঁ। জেলার বদলগাছীতে বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 6.7 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে দেশের 4 বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে। পাশাপাশি রাজধানীর তাপমাত্রা নেমে আসতে পারে 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ঢাকার আবহাওয়াটা মোটামুটি একই রকম থাকবে, তবে সামান্য কিছুটা কমতে পারে ঢাকার তাপমাত্রা। সেক্ষেত্রে যদি আজকে যেহেতু 11.9 ডিগ্রি সেলসিয়াস, এটা কমে যদি 10 ডিগ্রিতে আসে তখন আমরা ঢাকায় শৈত্যপ্রবাহটা পাবো। তবে ঢাকায় এর চেয়ে খুব বেশি কমার সম্ভাবনা খুব কম। কয়েকদিনের শীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আক্রান্তদের বড় অংশই শিশু এবং বয়স্ক। আমার সর্দির কাশিটা প্রায় আজকে এক মাস যাবত। এখানে আসছি 5 দিন, খুব কাশি ছিল, এখন আগের থেকে অনেক ভালো। শ্বাসকষ্ট, ঠান্ডা, বাসার থেকে ঠান্ডা ছিল, তারপরে নিউমোনিয়া হয়ে গেছিল, কাশতে কাশতে বমি করতেছিল। আগের বছরের মতো এবারও শীতকালীন রোগীর সংখ্যা বেশি বলে জানান চিকিৎসকরা। পরিসংখ্যান অনুসারে আক্রান্ত রোগী বাড়তেছে। বহির্বিভাগে সর্দি, কাশি এসব রোগীর সংখ্যা প্রচুর বাড়ছে। 2 নম্বর হলো ভর্তি রোগীও বাড়ছে, সেটা হলো অ্যাজমা বা সিওপিডির পেশেন্টদের সমস্যা এখন এই শীতের কারণে প্রকোপে আগের চেয়ে অনেক বেড়েছে। ঠান্ডাজনিত রোগ থেকে বাঁচতে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি যত্ন নেয়ার পরামর্শ তাদের। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। খেলার খবর। ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার প্রশ্নে অনড় বাংলাদেশ। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, নিরাপত্তা, সম্মান ও মর্যাদার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। আইসিসিকে বোঝানো হবে ভারতে খেলার মতো পরিবেশ নেই। বিকেলে সচিবালয়ে বিসিবির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। এদিকে নিরাপত্তা ইস্যুতে আইসিসিকে আবারও চিঠি দেওয়া হবে বলে জানান বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রাজু আলাউদ্দিনের রিপোর্ট। নিরাপত্তার সংখ্যায় ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই সিদ্ধান্ত এখনও অনড় বিসিবি। বুধবার সচিবালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে ক্রিকেট বোর্ডের কর্তাদের বৈঠক হয়। পরে ক্রীড়া উপদেষ্টা বলেন, ভারতে যাচ্ছে না বাংলাদেশ। নিরাপত্তার সংখ্যার কথা উল্লেখ করে আইসিসিকে আবারও চিঠি দেয়া হবে। আমাদের যুক্তিগুলো সহৃদয়তার সাথে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যে অর্জনটা করেছি সেই টি-20 বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দিবে। খুব ক্লিয়ারলি নিয়েছি যে আমরা আইসিসিকে বুঝাবো যে আমাদের ভারতে খেলার মতো পরিবেশ নাই। নিরাপত্তা, সম্মান ও মর্যাদার প্রশ্নে বাংলাদেশ আপোষ করবে না বলে জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, ভারতে খেলার পরিবেশ নেই। যথেষ্ট শক্ত যুক্তি দিয়ে আমরা আইসিসিকে বুঝাবো। আমাদের স্ট্যান্ডের মূল নীতি হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের সম্মান আর বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা আপোষ করব না, কিন্তু আমরা অবশ্যই ক্রিকেট বিশ্বকাপ খেলতে চাই। এ সময় বৈঠকে আলোচনা এবং টি-20 বিশ্বকাপ ইস্যুতে নিজেদের সিদ্ধান্ত তুলে ধরেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেফটি এবং সিকিউরিটি যদি ইমপ্রুভ না করে আমরা এই বিশ্বকাপে আমরা ফাইট করে যাব ফর আওয়ার রাইট। একটা ভ্যালিড রিজন নিয়ে কথা বলছি বা আমরা রেজ করছি। আমরা তো এতগুলো বিশ্বকাপ খেলেছি, কখনো এই ধরনের কথা বলিনি। আমাদের কাছে মনে হচ্ছে তাই আমরা এটা রেজ করেছি স্ট্রংলি। এক মুস্তাফিজকে যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে পুরো দলকে কিভাবে নিরাপত্তা দেবে ভারত? এমন সংখ্যায় ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ দল। রাজা আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ভ্যাট রিফান্ড প্রক্রিয়াকে আরও সহজ করল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এখন ঘরে বসেই অনলাইনে ভ্যাট রিফান্ডের আবেদন করতে পারবেন করদাতারা। সকালে আগারগাঁয়ে ই ভ্যাট ব্যবস্থার উদ্বোধন করেন এনবিআরের চেয়ারম্যান। আগামী বছর থেকে অনলাইনে ভ্যাট প্রদান বাধ্যতামূলক করার ঘোষণাও দেন তিনি। মনিরুল ইসলামের প্রতিবেদন। কাগজ কলমের জটিলতা কমিয়ে রাজস্ব প্রশাসনকে শতভাগ অটোমেশনের আওতায় আনতে বড় পদক্ষেপ নিল এনবিআর। এখন থেকে ভ্যাট রিফান্ডের জন্য ব্যবসায়ীদের আর সশরীরে ছুটতে হবে না কর অফিসে। এনবিআর ভবনে ই ভ্যাট ব্যবস্থার মাধ্যমে অনলাইনে রিফান্ড প্রক্রিয়ার উদ্বোধন করেন চেয়ারম্যান আব্দুর রহমান খান। সারা পৃথিবীতে
ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়া একটা উৎসব। নতুন এই পদ্ধতিতে করদাতারা অনলাইনের আবেদনের পর বাংলাদেশ ব্যাংকের ইএফটি সিস্টেমের মাধ্যমে রিফান্ডের অর্থ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। অর্থ জমা হওয়ার সঙ্গে সঙ্গেই করদাতার মোবাইলে SMS পাঠিয়ে বিষয়টি জানানো হবে। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে বলে আশা এনবিআর-এর। আমি যদি ঘরে বসে যদি সব কাজ করতে পারি তাহলে আমি কেন অফিসে দৌড়াবো? আমরা খুব দ্রুত এনবিআর-এ যতগুলো কাজ আমরা করি প্রত্যেকটা কাজকে ডিজিটাইজ করতে হবে, যাতে করে এই রেকর্ডগুলো আমরা ক্যাপচার করতে পারি, এভিডেন্সগুলো আমরা দেখতে পারি, অ্যানালাইসিস করতে পারি এবং সঠিকভাবে সিদ্ধান্তগুলো নিতে পারি। এনবিআর চেয়ারম্যান বলেন, কর ব্যবস্থা পুরোপুরি ডিজিটাল করতে আগামী বছর থেকে ভ্যাট প্রদান বাধ্যতামূলক করা হবে। এই রিটার্ন সিস্টেম যারা তৈরি করেছে সিনেসিস, তারা কিন্তু এটাকে এক্সাম্পল হিসাবে দেখিয়ে পৃথিবীর অন্যান্য জায়গায় কাজ শুরু করেছে। যদি আমরা এগুলোকে প্রমোট করতে পারি যে আমাদের নিজেদের লোকেরা কাজ করবে, এর অনেক অনেক সুবিধা। কারণ আমি তাকে হাতের কাছে পাবো, প্রবলেম হইলে তাকে বলবো যে এটা এখনই সলভ করো, কিন্তু যখনই আমি বিদেশি ভেন্ডরদের দ্বারা এটা করব, এটা কিন্তু খুবই কঠিন। শিগগিরই আয়কর ও কাস্টমস শুল্ক রিফান্ডও অনলাইনে করার পরিকল্পনা করছে সরকার। তার মানে পুরো প্রসেসটা অটোমেটেড। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আবারও খেলার খবর। মিচেল স্যান্টনারকে অধিনায়ক করে টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ব্যাটিং অর্ডারে টিম সেইফার্ড, মার্ক চ্যাপম্যান, ডেভিন কনওয়ে ও ডেরিল মিচেলকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা করেছে কিউইরা। পেস বিভাগে রয়েছেন লকি ফার্গুসন, ম্যাট হেনরি ও অ্যাডাম মিলনে। দুই বিশেষজ্ঞ স্পিনার স্যান্টনার ও ইস শোধের পাশাপাশি মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্রের মতো স্পিন বোলিং অলরাউন্ডার রাখা হয়েছে দলে। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন জিমি নিশাম। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গণতান্ত্রিক উত্তরণে নির্বাচন ও গণভোট গুরুত্বপূর্ণ বললেন প্রধান উপদেষ্টা। গণভোটে রাজনৈতিক দলগুলো হায়ের পক্ষে থাকবে বলে আশাবাদ। প্রার্থিতা ফিরে পেতে ইসিতে 295 আবেদন, কমিশনকে নিরপেক্ষ থাকার আহ্বান জামায়াতের। অর্থনীতিতে গণতন্ত্র ফেরানোর প্রতিশ্রুতি বিএনপি। জকসু নির্বাচনে 32 কেন্দ্রের ফলাফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে গেল ছাত্র শিবির। জিএস এজিএসও পদেও ভালো অবস্থানে। এবং বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার প্রশ্নে অনড় বাংলাদেশ। বিসিবির সঙ্গে বৈঠকে ক্রীড়া উপদেষ্টা। নিরাপত্তা ইস্যুতে আইসিসিকে ফের চিঠি দেওয়ার সিদ্ধান্ত। এই ছিল মোহনা সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।